হ্যালো, আপনারা কেউ একজন রুকিলিপি সম্বন্ধে বলেন। রুকিলিপি সম্বন্ধে কি বুঝে একটু জানান আমাকে। এখানে লেখা আছে, দেখে পরে বলতে পারেন। বলবেন কি? আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো এটা তো আর ক্লাস হয় না। আপনারা কি বুঝছেন সেটা আমাকে জানান, কারণ আপনাদেরকে আমি এ পর্যন্ত পাইনি, আরো ক্লাস নিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন না, কি জানতে চাচ্ছেন সেটা আমি চাচ্ছি। আচ্ছা, আমাদের একটা মেজর কোশ্চেন থাকে, রুগীলিপি না করে সদৃশ ওষুধ নির্বাচন অসম্ভব, ব্যাখ্যা করো। এটা সিম্পল ব্যাপার। আমাদের হোমিওপ্যাথিতে একটা মেজর বিষয় হচ্ছে যে ওষুধের যে লক্ষণগুলো, এটা আমাদের দেহে প্রকাশিত লক্ষণের অনুরূপ বা সদৃশ হতে হবে। এক্ষেত্রে একটা রোগী যখন আসে, সে তার যে সমস্যাগুলো বলবে, আমরা যদি তার লিপিবদ্ধ না করি, যখন ওষুধের কাছে যাব বা ম্যাটারমেটিকে যাব, তখন সেই লক্ষণগুলো মনে থাকবে না। এখন আপনারা বলতে পারেন, আমি অনেক ডাক্তার দেখেছি যারা একটা কথা শুনেই ওষুধ দিয়েছে, কাজ হয়েছে। সেখানে প্রথমত হতে পারে ডাক্তার অনেক অভিজ্ঞ। অভিজ্ঞতা কিরকম? উনি হয়তো একটা লক্ষণই বলেছে রোগী, কিন্তু ডাক্তার কিন্তু তার কাছে একটা লক্ষণ নেয়নি। সে কিভাবে বলল এটা একটা লক্ষণ ছিল? তার মুখে যে কালার, লাল, হলুদ, কালো, এ থেকে সে লক্ষণ নিয়ে নিয়েছে। রোগীটা যখন চেম্বারে ঢুকলো, সেই অ্যাপ্রোচ থেকে লক্ষণ নিয়ে নিয়েছে। আরো অনেক অবয়ব আছে, ওই একটা কথা সে নিয়েছে রোগীর কাছ থেকে, অলরেডি সে 10টা-15টা লক্ষণ রোগীর অবয়ব দেখে, বলার ভঙ্গি দেখে, চুলের রং দেখে, চোখের রং দেখে সে বুঝে ফেলেছে। সেটা আপনারা একদিন পারবেন, কিন্তু ওটা মুখ্য বিষয় না। ওগুলো লিখে রাখতে হবে। কেন লিখে রাখতে হবে? আপনি যদি রুগীকে না জানেন, রুগীর চরিত্রটা কি না জানেন, তাহলে ওষুধ ভুল হবে। ওই অভিজ্ঞতার ব্যাপারটা হেনেমেন গুরুত্ব দেননি। যে রুগী লিপি না করে ওষুধ দিবে সে ধোঁকাবাজ, এটা অর্গাননে বলেছে, আপনারা পড়ে নেবেন। তাহলে মূল কথা হচ্ছে, আমরা এই রোগী লিপি বা কেস টেকিং, এই কেস শব্দটা শুনলে আমাদের এই থানায় যে কেস করার কথা মনে হয়, ওটার সাথে মিল আছে। আপনি যখন থানায় কারো নামে মামলা করবেন, সে লোকটার নাম, ঠিকানা, বাবার নাম, লোকটা দেখতে কিরকম, গায়ে চিহ্ন আছে কিনা, কি ধরনের অকারেন্স করেছে, কিছু তথ্য দিতে হবে। ঠিক অনুরূপ না হলেও কিছু কিছু দু একটা মিল পাওয়া যাবে। আমাদের রুগীরও সেই কেসটার ক্ষেত্রে রুগীর একজ্যাক্ট তথ্যগুলো থাকতে হবে। সেই তথ্যগুলোর ধরন কি, বর্ণ কি, সেটা অনুযায়ী আপনাদের আসবে। তো আমরা বুঝতে পারলাম যে হোমিওপ্যাথিতে ওষুধ দিতে হলে রুগীর যে লক্ষণগুলো, সেগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে, সেটাকে রুগী লিপি বলে। আর সদৃশ ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে আমি যদি লক্ষণগুলোই না পাই, তাহলে মিলাবো কি? এই জন্য বলছে রুগীলিপি না করে সদৃশ ওষুধ নির্বাচন করা অসম্ভব। কে একটা দেখে করলো, কে না দেখে করলো, এটা আমাদের স্টাডি না। এটা আমাদের বেসিক স্টাডি, বেসিক ফান্ডামেন্টাল। এটা আপনাকে করতে হবে। আইদার আপনি যখন অনেক যোগ্যতা সম্পন্ন হয়ে যাবেন বা হয়ে গেছেন, আপনি পারবেন। ওই যে বললাম, একটা লক্ষণ নেননি, উনি একটা লক্ষণ বলেছে, আপনি 20টা লক্ষণ নিয়ে নিয়েছেন। আপনি রুগী দেখেই বুঝতে পারেন যে ওষুধটা কি। ইনশাল্লাহ সেরকম আপনারা হতে পারবেন, কিন্তু তারপরও আপনার রুগীলিপি করতে হবে। কেন করতে হবে?
রুগী পরবর্তীতে আসবে, আবার তাকে জিজ্ঞেস করবেন কি সমস্যা নিয়ে এসেছিলেন, সেটার ভিত্তিতে আবার ওষুধ দিতে হবে, নতুন লক্ষণগুলো নিতে হবে। নতুন লক্ষণ কি? ওষুধ খাওয়ার পর তার পরিবর্তিত লক্ষণ। তাহলে আগেরটাই তো মনে নাই কি কি ছিল, আর পরিবর্তিত কি বুঝবেন? তাহলে বুঝতে পারলাম রুগী লিপি করতেই হবে। এখানে বাকিটা বলে দিয়েছি, আপনারা পড়ে নেবেন, ওটা তো ধরে ধরে পড়ানোর বিষয় না, আপনারা পড়ে নেবেন। আমি এখানে হুবহু যা দিয়েছি তাই হবে এমনটা না, আপনারা পড়বেন, এটা থেকে আর উন্নতর লিখবেন। কারণ আমার থেকে যদি উন্নত না করেন তাহলে পড়াশোনার মানেটা কি, তাই না? আমি কি করি, এটা আপনারাও করেন, এরকম পয়েন্ট পয়েন্ট করে লেখেন। এই পয়েন্টগুলো মনে থাকলে বাকি লেখাগুলো মনে থাকে। তাহলে কি উপসর্গ সাদৃশ্যের নির্ণয়ের জন্য, রোগীর টোটালিটি অফ সিমটম নির্ণয়ের জন্য, র্যাপাটাইজেশনের জন্য, ভুল ওষুধ দেওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। যদি আপনি কি করেন, কেস টেকিং না করেন তাহলে ভুল ওষুধ নির্বাচনের ভয় থাকে। রোগীলিপি চিকিৎসার নকশা, মানে মেন যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা হচ্ছে রোগীলিপি। আচ্ছা, এই কথাটা চলে আসছে অলরেডি, রোগীলিপি সংরক্ষণের গুরুত্ব এটা অলরেডি বলে ফেলেছি, আপনারা বুঝে ফেলেছেন। পরবর্তীতে রোগী আসলে সেকেন্ড প্রেসক্রিপশন করতে গেলে, থার্ড প্রেসক্রিপশন করতে গেলে, রোগীকে ফলো আপ করতে গেলে আপনার এই রোগীলিপি সংরক্ষণ করতেই হবে। আইদার আমি মারা গেলাম, আপনি মারা গেলেন, তো রোগী কি চিকিৎসা পাবে না? আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে সেই তথ্যটা নিয়ে যাবে, এটা তো তার সম্পদ, তার সম্পদ আমি সংরক্ষণ করেছি। এটার ভিত্তিতে আপনি লিখতে পারবেন। এই যে কথাগুলো যা বলেছি এখানে আছে, চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে, দ্বিতীয় ব্যবস্থাপনা প্রদানে, ফলো আপ ম্যানেজমেন্টে, ভুল চিকিৎসা প্রভাবিত ওখানেও ছিল এখানে। কারণ কি, আপনি রোগীলিপি না করলে এই ভুলটা হবে। তাহলে পয়েন্টগুলো আছে, আপনারা পেয়ে যাবেন। আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি, আপনি এটাকে আরো সুন্দর করে দিবেন। তাহলে আমাদের দুইটা হয়ে গেলে। 3 নাম্বার, আপনারা দেখেন, আপনাদের সাথে যদি আমি ডিসকাস করতে পারতাম এগুলা দেওয়া লাগতো না। ওই ডিসকাশন দেখে আপনারা নিজেরা অল্প পড়ে এরকম শত শত প্রশ্ন উত্তর দিতে পারবেন। আর এটা কি হচ্ছে, একটা বোকামি ধরনের পড়া। আমি নোট দিলাম, আপনারা মুখস্থ করলেন, পড়া দিলেন, নিজেরা কোনো কিছু ক্রিয়েটিভিটি করতে পারলেন না। আপনার যেটা তৈরি সেটা আপনার সম্পদ, এটা আমি তৈরি করেছি, এটা আমার সম্পদ। আমি আপনাকে সহযোগী হিসেবে এটা দিলাম, এটা আমার দায়িত্ব। কিন্তু আপনারা কি করবেন, মূল বিষয়টা বুঝবেন, রোগীলিপি কি, কেন সংরক্ষণ করতে হয়। তারপর আমরা বলি যে বানাই লেখে, আসলে বানাই লেখা না, আপনি নিজেই বুঝতে পারবেন যে কি কি দেওয়া লাগে। আমি তো এই জিনিসগুলো পরে পড়তেছি, তাই না, মানলাম আগে পড়ে, আমার তো বাঁধছে না, আপনারও বাঁধবে না যদি মেন বিষয়গুলো বুঝেন। আশা করি, আমার অনেক আশা ছিল আপনার সাথে ডিসকাস করব, আপনাদেরকে সেভাবে বুঝিয়ে দিব যে কিভাবে নিজে নিজে তৈরি করতে হয়। আপনারা যেহেতু মুখ খুললেন না, কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আপনারা যাই করেন না কেন আমি আমারটা দিয়ে দিব। তাহলে ওষুধ নির্বাচনে চিকিৎসকের কঠিন কাজ কোনটি এবং কেন। তাহলে আমাদের চিকিৎসাটাই হচ্ছে হোমিওপ্যাথিতে রুগীকে ঔষধ দেওয়া। হ্যাঁ, অনেকে বলতে পারে স্যার ওষুধ দেওয়া ছাড়া চিকিৎসা না। হ্যাঁ, 100% ওষুধ দেওয়া ছাড়াও চিকিৎসা হয়। কিন্তু হোমিওপ্যাথির একটা বেস ফান্ডামেন্টাল হচ্ছে তার সাদৃশ্য অনুযায়ী একটা ওষুধ নির্বাচন করা। তাইলে এই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ কোনটা, তাই না? এখানে প্রথম দেখেন আছে 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 উপসর্গের গুরুত্ব নির্ণয় করা জটিল। দেখেন কিভাবে জটিল। একটা রুগী এসে বলল তার কাশি, তা কাশি তো অনেক ধরনের হয়, এখন আপনি লিখলেন কাশি, কাশি কি ওষুধ দিবেন, তাই না? এখন রুগী বলল তার রাত্রে ঘুমের সমস্যা, রুগী বলল তার সাথে কোমরে ব্যথা, ক্ষুধার সমস্যা, মাসিকের সমস্যা, পুরুষ হইলে প্রস্টেটের সমস্যা, আপনি কোনটা নেবেন? কিছু কিছু রুগী আছে সে সব কিছুতেই কমপ্লেন করলে, মশা কামড় দিলে মনে করে পৃথিবীতে এর চেয়ে যাতনাদায়ক কিছু নাই।
এই রোগীর বলা থেকে আপনি কোনটা নেবেন, কোনটা ওষুধের জন্য জরুরি, এটা এখানে বোঝানো হয়েছে যে উপসর্গের গুরুত্ব নির্ণয় করা জটিল। রোগী আসলে যেটাকে রোগ বুঝাতে চাচ্ছে, উপসর্গ বুঝাতে চাচ্ছে, আসলে কি সেটা উপসর্গ, আসলে কি সেটার জন্য ওষুধ দরকার? তাহলে তো আপনি লক্ষ লক্ষ তার কাছ থেকে উপসর্গ পাবেন। কোনটা নিবেন সেটা হচ্ছে নির্ণয় করা জটিল। ভুলভাবে লিপিবদ্ধ করার ঝুঁকি। একই কথা, রোগী আপনাকে বললো যে এটা রোগ লক্ষণ, আদতে এটা না নিলেও আপনি চিকিৎসা করতে পারতেন, তাই না? একটা রোগী কাশি দেয়, কাশিটা কুকুরের মতো ঘেউ ঘেউ হয়, কাশিটা শুষ্ক, কাশির সাথে কফ আসে, কাশির সাথে রক্ত আসে, কাশির সাথে বুকে ব্যথা হয়, কাশির সাথে পিঠে ব্যথা হয়, কাশি দিলে ডান পাশের পায়ের ওই জায়গায় ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, এক একটা সিমটম আছে না? এবং এত কিছুর পরও আপনি এটা নিবেন কিনা এর একসময় শিখে যাবেন। তাহলে নিয়ে নিলেন এই সবগুলা, আমি যা যা বললাম সবগুলা নিলেন, কি ওষুধ দিব? এই ভুলভাবে লিপিবদ্ধ হইলো। আপনি রুগীর কাশির যা যা তথ্য দিল নিলাম, এক পাতা ভরে গেল, এখন তো আমি ওষুধ মাথা খারাপ, কোথায় যাব? এই ভুলভাবে যেন না হয়। বাকিটা বলে দিয়েছে এখানে। মানসিক ও শারীরিক উভয় দিক সঠিকভাবে ধরা কঠিন। যে লোককে আপনি মানসিক রোগে বলতেছেন সেটা শারীরিক আঘাত কোথাও পেয়েছে, সে শারীরিক আঘাত দূর করে দিলে সে মানসিক রোগী না। তার মাথায় এক জায়গায় পানি জমছে, সে একা একা প্রস্রাব করে দিচ্ছে, বলতে পারতেছে না, আপনি মনে করছেন মানসিক রোগ, আসলে সে মানসিক রোগী না। তার ফিজিক্যাল ড্যামেজ হয়েছে, অ্যাবসেস হয়েছে, মাথায় পানি জমছে, হাইড্রোফোবিয়া হয়েছে, ওটা দূর করে দিলে সে সুস্থ। আমরা তো এতক্ষণ পাগল মনে করতেছিলাম, আসলে এখানে শারীরিক সমস্যা। আপনি দেখতেছেন রোগীর ঘা পচে যাচ্ছে, রোগীর কোনো এফেকশন নাই, এখানে দেখতেছেন শারীরিক, কিন্তু রোগীর সমস্যা হয়েছে মানসিক। এই শারীরিকটা কেন দেখা দিচ্ছে? এটা তার ভাগ্য, তার ভিতরে বড় রোগটা শারীরিক দেখা দিচ্ছে, এখন তার মানসিক দু একটা সিমটম নিলে এই রোগী সুস্থ। সব ক্ষেত্রে এরকম হবে না, কিন্তু এই মানসিক শারীরিক আপনি কোনটা নিবেন, কোনটা জরুরি, এটাকে অ্যানালাইসিস করা, এখানে এই জিনিসটা বলা হয়েছে। তাহলে এটা ভাবার জায়গা। বাকিটা আমি এখানে বলে দিয়েছি, এতটুকু লিখে দিলে আপনাদের পড়া হয়ে যাবে, কিন্তু আপনাদের চিন্তার জায়গাটা প্রসারিত করা, কি দেখছি, কি নিব। পূর্ব চিকিৎসা ও মায়াজম বিশ্লেষণের জটিলতা। আসলে আমাদের যে কোনো রোগ বলতেই প্রিডিসপোজিশন মানে এই মায়াজম, এই রোগের হওয়ার কারণ কি? আপনারা দেখেছেন সবাই পানিতে গোসল করলো 1 ঘন্টা ধরে, একজনের তখনই কাশি হয়ে গেল গা, আরেকজন বাসায় গেল জ্বর, বাকি সব ঠিক আছে, একই পানিতে গোসল করলেন। তাহলে আপনার কেন এফেক্ট হলো, ওর কেন হলো, অন্যজনের কেন হলো না? এটাই মায়াজম। একটু ঠান্ডা লাগলো, একজনের পুরা নাক দেওয়া পানি পড়তেছে, আরেকজন কিচ্ছু হচ্ছে না, খালি গায়ে ঘুরছে, এটাই মায়াজম। এই যে পূর্ব চিকিৎসা ও মায়াজম বিশ্লেষণ জড়িত, আমি মায়াজমটা বললাম, পূর্ব চিকিৎসা কি? এই রোগী যে চিকিৎসা পেয়েছে সেই চিকিৎসার কারণে এই রোগ। আপনারা দেখবেন একটা কমন, কারো ডায়াবেটিস হয়েছে, 10 বছর বয়স, ডায়াবেটিস তো সারেইনি, আরো 10টা ওষুধের মালিক হয়েছে, সাথে 10টা ওষুধ খাচ্ছে। আমি কিছুদিন থেকে একটা রোগী ভালো করলাম বলতে এখনো ভালো পর্যায়ে আছে, তার সমস্ত শরীরে পানি চলে আসছে, ক্রিটিনিন লেভেল হাই, ইউরিক অ্যাসিড হাই। এর আগে করেছিলাম, এই একটু সাহস করে তার সবগুলো ওষুধ স্টাডি করলাম। আপনারা এটা করতে যাবেন না না বুঝে, তার সমস্ত ওষুধ আমি বন্ধ করে দিলাম। আমার আত্মীয় ছিল যেটা বাসায় রেখেছি, আমি দেখতে পারতেছি, আপনি এরকম না পেলে এটা করতে যাবেন না ভুলো। অ্যালোপ্যাথি ওষুধই অন্য 2-1টা দিলাম আমি, এটা আপনারা পাবেন, আপনারা অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারবেন, কিন্তু না বুঝে করবেন না। এবং আমার কিছু ওষুধ দিলাম, বায়োকেমিক আপনারা প্র্যাকটিস করতে যাবেন না না বুঝে, আমি বায়োকেমিকও দিলাম, হোমিওপ্যাথির ধারে কাছেও যায়নি। ওনার হচ্ছে ইনডিসপোজিশন, ভুল মেডিসিনাল ট্রিটমেন্ট, তাকে আমলকি দিলাম, আরো কিছু কিছু জিনিস তার
শরীরটা একটু ক্লিন করার জন্য। এখানে হোমিওপ্যাথি ওষুধ আসতেছিল, আমি দেইনি। আগে তাকে রুগীর আসল জায়গায় ফিরে নি, রুগীটাকে। এখন সে রুগী নাই, এখন সে কসমেটিক্স হয়ে আছে। তাকে অন্য জিনিস খাওয়ায়া চেহারায় ব্যাকআপ করে আমি রুগীর লেয়ারে আনতে পারতেছি না। ওগুলা বন্ধ করতে আল্লাহর রহমতে বিশাল পরিবর্তন আসছে। এরপর আমি তাকে হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী লিডাম্পল দিলাম। আলহামদুলিল্লাহ রুগী একদিনই রেজাল্ট দিছে। আমি বলছিলাম অনেক সময় লাগবে। তো এই যে ভুল চিকিৎসা, পূর্ব চিকিৎসা তার কি, এটা জানতে হবে যে পূর্ব চিকিৎসার কারণে রোগ। মায়াজমের বিশ্লেষণের জটিলতা যে না বুঝেন তাহলে ওষুধে আগানো যাবে না। আপনি ইনশাল্লাহ এগুলো পারবেন, এখানে তার পুরো আলাপ করার কারণ যাবে না। আচ্ছা, লক্ষণ সমষ্টি বলতে কি বুঝো? চরিত্রগত ও অদ্ভুত লক্ষণের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে আমাদের হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল অনুযায়ী একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের সিলেবাসে যা পড়ানো হয় অনেকটা হোমিওপ্যাথির উল্টা। এখন আমি যদি সঠিকটাও দেই, দিলে অনেক সময় নাম্বার পাবেন না, কারণ এইভাবে তো পড়ে না। আপনারা যখন হোমিও ডাইজেস্টের 1 বছর মেয়াদী কোর্সে আসবেন তখন সেই সত্যটা উপলব্ধ করতে পারবেন। আপনারা দাবি করতে পারেন তাহলে আমরা এখন জানান, সেটা তো 1 বছরের কোর্স, আমি একদিনে কি বুঝাবো। এখানে আমার কিছু ভুল আছে, এটা বলবো না আমি এখন, দরকারও নাই, আপনারা পাস করেন, বাদ বাকি এটা পড়েন। আর আপনারা যদি মনোযোগী ছাত্র হন বের করে ফেলতে পারবেন, এটা দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন। এবং এখানে যে কিছুই পাবেন না তাও না। আচ্ছা, মূল আলোচনায় চলে আসি। আপনারা বুঝতে পারছেন লক্ষণ সমষ্টি কি। আসলে লক্ষণ সমষ্টি বলতে তো রুগীর দেহে যা আছে সবই, তাই না? এখন কি আমরা সব নিয়ে ওষুধ দিব, না যেই লক্ষণ গুলো নিয়ে ওষুধ দেবো সেটা লক্ষণ সমষ্টি, কোনটা? তাই না? ওই যে বলছিলেন যে রুগী তো অনেক কিছু বলবে, আমরা কি নিব? তাহলে এই লক্ষণ সমষ্টি একটা ধারণা দিলাম, ওই ধারণাটা আপাতত মনে মনে থাকুক, এটা পরে পরীক্ষা দিবেন। তাহলে চলে আসছে এখানে মানসিক লক্ষণ, সার্বদেহী লক্ষণ, সাধারণ লক্ষণ, অদ্ভুত, বিরল, পড়ে নেবেন। যেহেতু জটিল একটা জিনিস, জটিলতা রেখে দিলাম, এটা ডিটেলে গেলাম না। আপাতত মুখস্থ পরীক্ষা দিয়ে আসেন, পাস করেন, ইনশাল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে দেখা হবে। আমরা তখন সত্যর আলো উদ্ভাসিত হব ইনশাআল্লাহ। তাহলে চরিত্রগত অদ্ভুত লক্ষণের পার্থক্য, এখানে রিয়েলিটি আছে অনেকটা, এটা ধরে রাখবেন। চরিত্রগত লক্ষণ এবং অদ্ভুত লক্ষণের প্রকৃতি সাজানোটা দেখেন। আপনি এবার সাজাতে পারলে যে কটা ঘর সাজাবেন ওই কটা নাম্বার পেয়ে যাবেন। তাহলে 1 2 3 4 5, 5 নাম্বার থাকে। এটা না দিলেও সম্ভবত 5 নাম্বার পেয়ে যাবেন, দেওয়ার চেষ্টা করবেন। এত লেখাও লাগবে না, এই ঘরটার মধ্যে একটু লেখলে আপনাদের চলে আসবে। তাহলে রোগীর নির্দিষ্ট ব্যক্তিত্বমূলক কিন্তু তুলনামূলকভাবে সাধারণ, এটা আবার কিরকম? আপনি যে 50টা রোগী দেখলেন তার মধ্যে এই ধরনের রোগী 5টা বা 10টা ছিল বা 15টা ছিল, কিন্তু এই অদ্ভুত লক্ষণ পাবেন ওই 50 জনের মধ্যে 1 জন বা 2 জন। এই হচ্ছে পার্থক্যটা। গুরুত্ব, রোগীর টোটালিটি অফ সিমটম গঠন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই টোটালিটি অফ সিমটমের মধ্যে। আর সিমিলাম, এখন টোটালিটি বলতে কি, আসলে টোটালিটি আপনাকে হাত করে ওষুধ দিয়ে দিবে না, কিন্তু এই অদ্ভুত লক্ষণ একটা পেলে আপনাকে ওষুধের দিকে ইঙ্গিত করবে। এই পার্থক্যটা বুঝেতেছি। এই প্রাপ্তির মধ্যে এখানে যে জিনিসগুলো নিচ্ছেন এখানে তার খুব কম লাগবে। তাহলে ভূমিকা, রোগীর ব্যক্তি গঠন ও রোগের প্রকৃতি বুঝতে সাহায্য করে। সাধারণত টোটালিটির ভিড়ে, ওই যে বলছেন যে টোটালিটির ভিড়ে, অনেক বড় টোটালিটি, ও টোটালিটির ঘাটতি হবে না। রোগীর একটা লক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে ওষুধটা কোন দিকে যাচ্ছে, একটু যাচাই করলেন। হার্টের রোগী সিঁড়ি বেয়ে উঠলে তার ভালো লাগে, আর হার্টের রোগীতে সিঁড়ি দিয়ে উঠতে চায় না, আর উনি সিঁড়িতে উঠলে ভাল লাগে, ব্যতিক্রমী না? এইটা প্রচন্ড পিপাসা কিন্তু জিহ্বাটা ভিজা, সাধারণত পিপাসা শুকনা থাকে। আমি সিম্পল বললাম, আরো এরকম ব্যতিক্রম পারবেন।
সেটা হচ্ছে অদ্ভুত লক্ষণ। বাদ বাকি আপনারা বই পড়ে আর কিছু বসাই নেবেন, আমি কিছুটা দিয়েছি। তো পরে চলে যাই, আমাদের 10 মিনিট পাবো। এই নারী গতি বলতে কি বুঝায়, এটা আপনারা কেস্টিং এর অ্যাপারেন্সে পাবেন। অনেক সময় সন্দেহ লাগে যে এটা কেস্টিং এর কিনা। এটার বিশাল আলোচনায় যাব না। নারী গতিটা হচ্ছে যে হার্টের বিট, হার্টের যে রক্ত চলাচল বা পাম্পিং, যে দেয়ালে প্রেসার খায় তার থেকে হয়, এটা লেখা আছে, পড়ে নেবেন। অনেকটা ফিজিবিলিটির মতো পড়ে নেবেন। এবং কত ধরনের নারীর গতি বা পালস নেওয়া যায় সেটা আমি দিয়েছি। রেডিয়াল পালস, করোটিড প্লাস, এটা পড়লেই বুঝতে পারবেন। একটু নেটে সার্চ করে ইংরেজি শব্দগুলা ভিডিওটি দেখে নেবেন, মাথায় বসে যাবে। আমি এখানে 8টার মতো দিয়েছি, 11টা 12টা পাওয়া যায়। আপনি 5টা দিলে নাম্বার চলে আসবে। আমি 8টা দিয়েছি। এতটুকু লেখার পর এখান থেকে যদি খালি এতটুকু লিখে দেন, ডিটেলে না যান, এইভাবে 5টা লিখে দেন, নাম্বার চলে আসবে। 4টা লিখে দিলে চলে আসবে, কারণ আপনি তো অনেক লিখছেন এখানে। আর বুদ্ধি করে এই লেখাটা দিয়ে কমা করে খেলি, যদি এটার পরে কমা, এটার পরে কমা, এরকম 5টা বসে দেন, নাম্বার চলে আসবে ইনশাল্লাহ। আমি ওদের এই টেকনিক গুলো দেখাতাম যে কিভাবে আপনারা অল্পতে নাম্বার পাবেন। আপনারা তো মুখ খুলতেছেন না, কথা বলতে চাচ্ছেন না, আসতে চাচ্ছেন, উপকারটা কিভাবে করব? আচ্ছা, অদ্ভুত লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচনে সাফল্য অনিবার্য। অলরেডি উপরে বলে ফেলেছি না, যে টোটালিটি সিমটমের মধ্যে ভিড়ে আপনি অনেক কিছু লাগবে, অনেক কিছু জিজ্ঞাসা করবেন, কিন্তু একটা অদ্ভুত লক্ষণ কি করবে, আপনাকে একটা ওষুধের দিকে ইঙ্গিত করবে। আপনার যখন অনেক মেডিসিন সম্বন্ধে ধারণা থাকবে, তখন কিছু কিছু ওষুধের স্পেসিফিক অদ্ভুত লক্ষণগুলো আপনার জানা থাকবে। তাহলে এখানে বিস্তারিত বলেছি, পড়ে নিবেন। আগে তো বলেছিলাম, খুব গভীরভাবে পড়বেন। এতটুকু পড়বেন, পড়ার পরে আমার ভুলও খুঁজবেন যে আমি কোথাও ভুল করেছি কিনা। আমি 100% এখানে ভুল থাকতে পারে, কিন্তু এই ভুলের জন্য নাম্বার কম পাবেন না, কারণ ওই স্যাররা আবার এত পড়ে না, আপনারা পড়েন। ঠিক আছে, আমি এখানে যে পয়েন্টগুলো দিয়েছি এর চেয়ে বেশি পয়েন্টও দিতে পারবেন। তাইলে এই অদ্ভুত লক্ষণগুলো কিভাবে চিহ্নিত করবেন দেয়া আছে, পড়ে নেবেন। ওষুধ নির্বাচনে হ্রাস বৃদ্ধির গুরুত্ব আলোচনা করো। তো হ্রাস বৃদ্ধিটা আমাদের ওষুধের এলিমেন্টিং এ, আপনার সামনে যেমন অনেকগুলো ওষুধ আছে, কোন ওষুধের দিকে যাবেন। যেমন দেখেন ব্রাইনিয়া, দেখেই বুঝতে পারতেছেন, ব্রাইনিয়া শুনলেই মনে হয় যে নাড়াচাড়ায় বাড়ে, তাহলে বললো যে আমি তো নাড়াচাড়া করে বাড়ে, তাহলে ব্রাইনিয়ার দিকে যাচ্ছে। রেপার্টরি দেখে নিলেন যে নাড়াচাড়া আর কি কি ওষুধে বাড়ে। এখন বুঝতে পারলেন আপনারা যে কিভাবে মডালিটি আপনাকে অন্য ওষুধগুলো বাদ দিয়ে কিছু ওষুধ বা একক ওষুধ দিয়ে নিয়ে যায়। বিশ্রামে বাড়ে, নড়াচড়ায় কমে। রাস্টক্স কি করে, বিশ্রাম নিলে কমে, কিন্তু বিশ্রাম নিলে বাড়ে, নাড়াচাড়ায় কমে। উল্টা ব্রাইনিয়ার। এরকম আরো কিছু ওষুধ আছে, তাদের মডালিটিতে আপনি ওষুধের দিকে চলে যেতে পারবেন। এইটাই বলছে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনে হ্রাস বৃদ্ধির গুরুত্ব। আমি একটু ব্যাখ্যা করে এখানে বলে দিলাম যে কিভাবে হ্রাস বৃদ্ধিতে আমাদের ওষুধ নির্বাচনে সাহায্য করে। মূল জিনিসটা বুঝে ফেলেছেন। দ্বিতীয় ব্যবস্থাপত্র কি কি একদম প্রথম দিকে বলা হয়েছিল। দ্বিতীয় ব্যবস্থাপত্র কি? দ্বিতীয় ব্যবস্থাটা হচ্ছে, আপনি রুগীকে প্রথম দেখে যে ওষুধ দিয়েছিলেন, রুগীকে আসতে বলেছিলেন বা সমস্যা পড়লে দেখা করতে বলেছিলেন, একটা নির্দিষ্ট সময় পরে সে আসলো বা সমস্যা হওয়ার কারণে পরের দিনই আসলো, আসার পর তার কি কি পরিবর্তন হয়েছে তার ভিত্তিতে ওই ওষুধটাও আসতে পারে একটু বেশি পাওয়ারে, বেশি সময়ে, বা ওষুধটা পরিবর্তিত হইতে পারে। এমনও হইতে পারে ওষুধ বন্ধ করে দিতে পারেন, কিন্তু সেটা তো রুগীকে লিখে দিতে হবে যে প্রেসক্রিপশনটা। সেইটাই হচ্ছে দ্বিতীয় ব্যবস্থাপত্র। ভেরি সিম্পল। আপনি সেকেন্ড কি ডিসিশন নেবেন সেটা রুগীকে লিখে দিতে হবে না, এটাই দ্বিতীয় ব্যবস্থাপত্র। এটা ফলো আপের সেকেন্ড স্টেজ। তাহলে দ্বিতীয় ব্যবস্থায় কি করতেছেন, চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখে। সেটা তো বললামই, ধারাবাহিকতা সে আসলো, রুগীর নিরীক্ষণ মূল্যায়ন,
নিরীক্ষণ মূল্যায়ন কি হয়েছে, রোগীর রোগ লক্ষণে কি কি পরিবর্তন হয়েছে। এখন কেউ একজন কষ্ট করে মুখ খুলেন, বলেন যে কোনো কিছু বুঝার সমস্যা হচ্ছে কিনা, কাইন্ডলি। না স্যার, আমরা বুঝতে পারতেছি স্যার। জি জি, অসংখ্য ধন্যবাদ। জি, খুব ভাল লাগলো যে ম্যাডাম অ্যান্সার করলেন, খুব ভালো লাগে। কারণ আমি দেখেন, আপনাদের কি মনে হচ্ছে না আমি এটা অনেক কষ্ট করে লিখেছি? আপনাদের যে ছোট ছোট বইগুলা পড়েন ওটার সাথে কোনো মিল নাই। আমি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা ওই ছোট বইয়ের সাথে মিল পাবেন না। এটা বৃহৎ না স্যার, স্টাডি। আপনি খুব ভালো করে লিখছেন, মানে আমাদের বুঝার জন্য এবং পরীক্ষার জন্য লিখছেন। জি এর জি জন্য আমরা অনেক ধন্যবাদ, কারণ রেপার্টরিতে অনেক লেখা। আমরা যদি মানে প্রশ্ন পড়ে মানে উত্তর দেওয়ার জন্য যদি মানে মেইন বইগুলাতে এত বেশি বেশি করে লেখা, এগুলি আসলে আমাদের পক্ষে লেখা সম্ভব না। তা আপনার মানে এই ক্লাস করার অর্থই হইলো যে আমরা যাতে সহজ করে অল্প লেখা যাতে নাম পাশ করে যাইতে পারি। এটা আমি আপনাদের এখান থেকে সাজেশনও পাইছি, আমি এগুলো সব কালেকশন করে রাখছি এবং আপনার ক্লাসটা করতে এর জন্য খুব আগ্রহী আমি। ধন্যবাদ স্যার। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সবাই ছাত্র, যখন পড়তে আসবো আমরা সবাই ছাত্র, এবং আপনারাও কম জানেন না, আপনারাও ভালো জানেন আশা করি। কিন্তু হোমিওপ্যাথি হচ্ছে একটা বিশাল ব্রেন বেস জায়গা, এখানে সব বুদ্ধিমান লোকরা আসে, এখানে আসে মানব সেবার জন্য। যখন আপনি মানব সেবার জন্য আসবেন তখন আপনার আল্লাহ আপনাকে এটা সহজ করে দিবে, এটা শিখার ব্যবস্থাটা সহজ করে দিবে, আপনি সৎ থাকবেন। আজকে প্রায় আমি ইনশাআল্লাহ স্যার। জি 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 আজকে এখনো বিষয়টা কারোর সাথে শেয়ার করিনি, আমাকে একজন 1 লক্ষ টাকার মতো হবে বই গিফট করেছে মেডিকেল সায়েন্সের। চিন্তা করা যায়, আমি বই নিজের টাকায় কিনতাম না, এখনো আমি প্লাস্টিক কভার গুলো খুলিনি, সব বিদেশি বই। কি সহযোগিতা আল্লাহ তাআলার, চিন্তা করা যায়। ইনশাআল্লাহ স্যার, আমরা ওই বইয়ের ভাগিদার হব আপনার কাছে ক্লাস করে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, এই জন্য বইগুলি পাইছেন স্যার। এটা আমি একটা কোম্পানিতে জয়েন করছি, এটা একটা, আমি অন্য কম্পিউটার রিলেটেড কাজ করি, তো ওই ভদ্রলোক আমাকে খুব পছন্দ করে। তো ওনার একটা মেয়ে আমি দেখেছিলাম, তো মাঝে মাঝে বলতাম যে আমার এই বইগুলা লাভ হতো। উনি বিদেশ গিয়েছিল, তো উনি কিভাবে জানি আমাকে জিজ্ঞেস করে নেই। যদিও বইগুলা ডাইরেক্ট হোমিওপ্যাথি নেয়, মানে অ্যালাইড সাবজেক্ট, মানে ফিজিওলজি, প্যাথোলজি, মেডিকেল সায়েন্সের বিভিন্ন রিসার্চ, ক্লিনিক্যাল অ্যাডভাইজার, এরকম অনেকগুলা বই, মানে যেগুলো বই আমি কখনো টাকা দিয়ে কিনলাম, প্রত্যেকটা বই দরকার, জীবনে প্রত্যেকটা বই দরকার। আমার কাছে এত ভালো লাগতেছে, আমি তার অফিস থেকে সব আনতে পারিনি, আমি ওই অফিসটাতে জয়েন করতেছি, তো আমার 3-4 বারে আনতে হবে একটা বিশাল বিশাল বই, খুব ভারী ভারী বই। খুব ভালো লাগলো যে আমি আপনাকে কেন বললাম আল্লাহ কিভাবে সহযোগিতা করে মানুষকে, যে মানুষ যদি সত্যর সাথে থাকে, এটা বোঝানোর জন্য। বই পড়াটা বড় জিনিস না, যে সহযোগিতা কিভাবে পাওয়া যায়। জি, তাহলে আমরা বুঝে ফেললাম দ্বিতীয় ব্যবস্থাপত্র কি দিতে হয়। প্রয়োজনীয়তা বুঝলেন তো? প্রয়োজনীয় মানে আপনি যদি এই দ্বিতীয় ব্যবস্থাপত্র না লেখেন তাহলে রুগীকে আপনি ওষুধ দিবেন কিভাবে, তাই না? রুগীকে লিখে দিবেন যে ওষুধটা এইভাবে খাবেন। আর রুগী লিপিটা হচ্ছে কোনটা, যেটা আপনার কাছে থাকবে লিখিত, ওইটার ভিত্তিতে আবার পরবর্তীতে দিবেন। এই হচ্ছে রুগী লিপি আর ব্যবস্থাপত্রের মধ্যে পার্থক্য। এখানে লেখা আছে, একটু সামান্য বড় মনে হবে, আপনারা চাইলে 2-1টা পয়েন্ট বাদ দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ওটা ওনারা দেখবেও না। এরকম পয়েন্ট পয়েন্ট লিখলে ওনারা বুঝবে যে সে বুঝে লিখেছে। আর পয়েন্ট গুলো মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন যে বাকি লেখাগুলো চলে আসবে একটু চোখ বুলালে। একটি আদর্শ রুগী লিপিতে কোন কোন বিষয় থাকা আবশ্যক। তো দেখেন প্রথমে কি থাকে, আমরা রুগী লিপি বলতেই বুঝতে পারছি, আগে তো রুগীটার পরিচিতি লিখতে হবে, তাই না? নাম, বয়স, লিঙ্গ, এটা আপনারা জানেন, তেমন কঠিন কিছু না। তারপরে যেটা লাগবে চিফ কমপ্লেন, মানে রুগী নিজে এসে যেটা বলে তার সমস্যাটা নিজের মুখে, আপনি যেটা জিজ্ঞেস করতেছেন না বা পরবর্তীতে বলতেছেন, আইসাই বলতেছে যে আমার কাশি দিলে বুকে ব্যথা হয়। এবং এরকমও দেখবেন মহিলাদের ক্ষেত্রে খুব সহজ হয়। আমি অনেক মহিলা ডাক্তারদের সাথে বলি, আপনাদের তো একটা কমন যেটা আছে ফিমেল জেনিটিলা, বা আপনার যেটা বলতেছেন গাইনোকোলজি, এটা এত একটা সুন্দর জায়গা আল্লাহ তাআলা রাখছে। দেন মহিলাদের এই রিজন গুলোর সাথে দেখুন মাথা ব্যথা হয় মাসিকের সময়, মাসিকের আগে, মাসিকের পরে,
তাহলে কেউ যদি স্পেসিফিক গাইনোকোলজি জানতে চায় তাহলে তার ফিমেল অর্গান গুলা সম্বন্ধে তার জানতে হবে। আপনি ওষুধ খুঁজতেছেন, আপনাকে খাপ করে ওষুধটা ভাগ করে দিয়ে দিবে। কি হচ্ছে ভাই, আমার তো মাথা ব্যথাটা মিন্সের আগে শুরু হয়, যখন মিন্স চলতে থাকে তখন মাথা ব্যথাটা হয় না, কিন্তু মিন্সটা যখন মাঝখানে থেমে যায় আবার মাথা ব্যথা হয়। সুন্দর ওষুধ আছে। তাহলে চিপ কমপ্লেন নিলেন, সে বললো যে আমার মাথা ব্যথা, আপনি পরে জিজ্ঞেস করলেন যে কখন হয়। তাহলে চিপ কমপ্লেন গুলো লেখা, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক হয়, এগুলা তার চিপ কমপ্লেন। তো এইটা তো আমি এখানে লিখে নিই, লিখেছি রোগীর মূল উপসর্গ, চিকিৎসকের কাছে আসার কারণ, কেন চিকিৎসকের কাছে আসছে এইটা, উপসর্গের সময়কাল ও প্রকৃতি উল্লেখ করা, কোন সময় হয় এবং তার প্রকৃতি রেখে এতটুকু লিখলে আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন। রোগীর ইতিহাস, রোগীর ইতিহাস মানে কি বাবুরাম চেঙ্গিস খানের ইতিহাস না, এই ইতিহাসটা হচ্ছে রোগ শুরু করে বা কিভাবে হলো। তো দেখা গেল যে রুগীটার এই রোগটা কিভাবে শুরু হলো। তাহলে এই যে এর আগেই বলেছিলাম পূর্ববর্তী চিকিৎসা ও ওষুধের প্রভাব, বললাম না, দেখছেন একটার সাথে রিলেটেড, মানে তার রোগটাই হয়েছে যে ওষুধ খাইতে খাইতে, ওষুধের প্রভাবে। উপসর্গের ধরন, প্রকোপের সময়, প্রকোপের সময় কি ঠান্ডা আসলেই তার রোগ বাড়ে, গরম আসলেই তার রোগ বাড়ে, বর্ষাকাল আসলেই তার রোগ বাড়ে, এটা তার ইতিহাস। অতীত অতীত চিকিৎসার ইতিহাস, তো অতীত চিকিৎসার ইতিহাস বলতে এটার সাথে রিলেটেড, তাহলে পূর্বে কি কি চিকিৎসা করছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ওগুলো এখানে উল্লেখ করি না। এখানে পূর্বে কোন দীর্ঘমেয়াদী বা গুরুত্বপূর্ণ ওষুধ এরকম আছে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কারণে আপনার রোগ ধরতে অসুবিধা হবে। আমাদের দেখবেন অনেকে মাস ভরা ওষুধ দিয়ে দেয় যে আপনার গ্যাস্ট্রিক হইলেই নাক্স খাইবেন, আপনি তার সার্ভা মানে রোগ লক্ষণ নিয়ে দেখবেন যে রোগীটা নাক্সের মতো হয়েছে, ঘটনাকে ওষুধ দেবে সারে না, আসলে উনি নাক্সের প্রুভার হয়ে গেছে, এখন নাক্সের সিমটম দিচ্ছে যে নাক্স খাইতে খেতে, এখন রোগীর ওষুধ বন্ধ করে দিতে হবে। সেই সম্বন্ধে পরে দীর্ঘ জানা যাবে। এতটুকু লেখলে আপনারা পেয়ে যাবেন। এবং এই জিনিসগুলা যদি সময় থাকে, যেহেতু পরীক্ষা আসতেছে না, একটু ভাববেন যে আমাদেরকে ভাইয়া এরকম দিল কেন, বা স্যার আমাদেরকে এরকম দিল কেন, বা আপনি এইটাই লিখতে হবে জরুরি না, আপনি ভাবলে এগুলো পরিবর্তন করতে পারবেন। আপনি যখন পরিবর্তন করতে পারবেন, আবার ভুল ধরতে পারবেন, তখন আপনারা আসলে সঠিক পড়াটা পড়ছেন। এখানে আমি আরো এটা বাদ দিয়ে আরো 3টা দিব, এর সাথে মিলবে না, সেটাও চলবে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইতিহাসের মধ্যে 3টা ভাগ করলাম, কি এই রোগীর ইতিহাসের মধ্যে একটা মেন পাইলাম অতীত ইতিহাস। এখন পারিবারিক ইতিহাস, পারিবারিক ইতিহাসের মধ্যে কি তার বাবা মা এদের কি কি যে পরিবারের অন্য সদস্য পরিস্থিতি, জিনগত বা ঐতিহ্যগত রোগের তথ্য, এরকম একটা মজার ব্যাপার। এটা এই আনুষঙ্গিক না, আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য। এরকম পাওয়া যায় একটা রোগীকে আপনি শুধুমাত্র তার পারিবারিক ইতিহাসের কারণে একটা ওষুধ সিলেক্ট করে ফেলতে পারবেন। রোগীটার দেখলে সবগুলা রোগ বাম পাশে বাড়ে, বাম পাশে আক্রান্ত হয় প্রথমে। যদি কোনো কারণে তারা হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকে, এরকম পাওয়া যায় অনেক সময়, বা রোগী একটু অ্যালার্ট হলে বলতে পারে ভাই আমারও তো বাবার বাম পাশে দেখতাম সমস্যা হইতো, অনেক সময় দাদার তো আমার দাদারও দেখতাম বাম পাশে, আমি তার জিনগত একটা জিনিস পেয়ে গেলেন, তার একটা মায়াজেন্টিক একটা প্রবাহ পেয়ে গেলেন। আপনি দেখবেন চমৎকার ভাবে একটা ওষুধ নির্বাচন হয়ে যাবে, বাম দিকে যে ওষুধগুলো তাকে ভালো টার্গেট করবে। তাহলে পারিবারিক ইতিহাসটা অনেক জরুরি, ছেলে যক্ষার প্রবণতা ছিল কিনা, সিফিলিটিক আছে কিনা, এরকম পেয়ে যাবেন। এখানে দরকার হয়, এটা তো এখানে বলিনি, এখানে পারিবারিক কি নিবে সেটা বলেছি। তো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে হবে কি, ঠিক দেখবেন আমরা যদি গল্প করতে পারতাম না, দেখতেন হোমিওপ্যাথি কত মজা। এই 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 পড়াগুলোতে আপনি গদবাধা মুখস্থ করে বুঝবেন না, আপনার ভিতরে একটা ধারণা জন্মাতে হবে যে হোমিওপ্যাথি এইভাবে হয়। এত কঠিন হলে তো এখানে বড় বড় ডাক্তার হইতো না, তাই না? আমরা হয়তো বা অ্যাপ্রোচটা নিতে পারতেছি না, ওইভাবে গভীরে যেতে পারতেছি না, যার কারণে এখন ব্যক্তিগত ইতিহাস। ব্যক্তিগত ইতিহাসের মধ্যে কি খাদ্যাভ্যাস, মানে সে কি ধরনের খাবার পছন্দ করে, পানীয়, ঘুম, দৈনন্দিন অভ্যাস, জীবনধারা, মানসিক চাপ বা আচরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগী আসলে একটা ইনডিসপোজিশন আসে, কিভাবে সে ঠিক মতো ঘুমায় না। আমি একটা রুগী পেলাম, সে নিজে থেকে বলতেছে ভাই আমার তো কিডনির প্রবলেম। আচ্ছা ঠিক আছে, কিডনির প্রবলেম আপনি কি করেন? রুগী দেখেন কত মাস্টার লেভেলের, সে সরকারি একটা হাসপাতালে যায়, ভালো একটা ডাক্তার দেখায়, রুগীকে দেখায় যে তার পিঠের দিকে যেখানে কিডনি ওখানে পেইন আছে। আমি কি আপনার কি পেইন আছে বলে না, মানে এটা নতুন অভিজ্ঞতা। আমি তো এটা বলেন কেন, এটা বললে আসলে ভাই যে কিডনিটা চেক আপ করে, তো আলট্রাসোনোগ্রাম বা এক্স রে করলে আমি জিনিসটা জানতে পারি। আমি সর্বনাশ, আপনি এই কাজটা করতেছেন কেন? আপনি তো পেইন নাই, আমার প্রস্তাব লাল হয়। আপনি প্রস্তাব লাল হওয়ার সাথে কিডনি নষ্ট হওয়ার সম্পর্ক কি? পরে ওনার লাইফ স্টাইল যে গেলাম, ওখানে 2জন রুগী ছিল, 2জন রুগীর বন্ধু, তারা রাত্রে যতটা সময় পায়
জীবন যৌবন ত্যাগ করে তারা মোবাইল চালায়, রাত্রে ঘুমায় না। মানে রাত্রে ঘুমায় না মানে কি, তার প্রস্রাব লাল হইতেছে ওই কারণে। তো বললাম তাকে বুঝায় যে আমি একটা ওষুধ দেওয়া, শুধু ওষুধ না প্লাসিবো, আপনাদের ঘুমাইতে হবে। তো ভাই ওটা তো পারুম না। আমি তাইলে আপনার ওই কিডনি এক্সরে করতে করতে আর আলট্রাসাউন্ড করতে করতে একদিন আসলে কিডনি রোগ হয়ে যাবে, আপনাদের কিডনি প্রবলেম, আপনি ইউরোলজিক্যাল প্রবলেম, ইউরোলজিক্যাল কিন্তু কিডনি প্রবলেম আশা করি হয়ে যাবে। আপনারা যে লাইনে আছেন আপনারা ঠিক মতো ঘুমান, আর কিছু খাবার বললাম এইভাবে খান, আপনাদের যদি খুব কাছাকাছি ওষুধ তেমন লাগবে না, ভালো হয়ে যাবেন। তো বুঝতে পারছেন তার ইতিহাসটা কত জরুরি। তার আসলে কোনো ওষুধেরই দরকার নেই, সে একটু অর্গানিক খাবার খাবে, একটু পানি টানি খাবে, টাইমলি ঘুমাই পড়বে, ওনার এই সব দূর হয়ে যাবে। তাহলে ইতিহাসটা জরুরি। এটা সকল ক্ষেত্রে হবে না, অধিকাংশ ক্ষেত্রে ওষুধ আসবে। সব আমি যেটা বলবো এইভাবে তো সবগুলো রোগী হবে না, আমি একটা রোগীর কথা বললাম, ওই ধরনের রোগী আবার অন্যরকম হইতে পারে। আপনারা বুঝে পেরেছেন আসলে এই ব্যক্তিগত ইতিহাসটা কি, পারিবারিক ইতিহাসটা কি, চিকিৎসার ইতিহাসটা কি, এবং অতিথি রোগীর ইতিহাসটা ভাগ করে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখলে, এই 3টা করে দিতে হবে না, এটার মধ্যে একটু এরকম একটু পাশাপাশি লিখে দিল, এই পাশাপাশি লিখে দিল হয়ে যাবে, একটু 2-1টা লাইন লিখে দিলে হয়ে যাবে আর কি। আপনাদের এটা দিলাম কেন, একটু ভেঙে ভেঙে দিলাম যাতে আপনাদের চোখে মনে থাকে। এইভাবে পুরো লিখলে অনেক বড় হয়ে যাবে, বা এত বড় দিতে পারলে ভালো, না দিতে পারলে যে খেয়াল রাখবেন এই পয়েন্টগুলো ধরে দিবেন। পয়েন্টগুলো ধরে দিলে আপনার নাম্বার চলে আসবে। একটু সাথে পারিবারিক ইতিহাস লিখে তো এটা লিখতে পারবেন, হয়ে যাবে। একটু একটু গভীরতা চিন্তা করলে খুব বেশি পড়তে হবে না, আপনারা লিখতে পারবেন না, দেখে দেখে 2-1বার লিখলো হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তাই রোগী পরীক্ষা সম্পর্কে ডাক্তার হেনিম্যানের নির্দেশাবলী, তো এইটা আর আমি আলাপে যাব না, আমাদের সময় অনেকটা চলে আসছে। তো আমি এখানে বাকিটা আস্তে আস্তে পড়ে নিবেন। আজকে তো আর রেপার্টরির দিকে গেলাম না, আমি রেপার্টরিটা একটু যাই। এখানে আমি যে কটা কোশ্চেন দিয়ে স্যার পড়বেন, আর যদি বাকি থাকে আমি মিলে আপনাদেরকে দিয়ে দেবো, স্যার আপনাদেরকে দিয়ে দিবে। তো রেপার্টরিতে চলে আসি। ওখানে আমি যে আলোচনাগুলো করলাম ওই আলোচনা আপনাদের ওই আশা করি কেস টেকিং আপনাদের কভার করবে ইনশাআল্লাহ। তো রেপার্টরির সংজ্ঞা, আপনারা চাইলে একজন কেউ বলতে পারেন যে আসলে এই রেপার্টরিটা কি, একজন বলেন সাহস করে, যদি ভুল হয় আমি খুব খুশি হব, আপনি বলতে পারছেন সেটাও খুশি হব। একটু বলেন কাইন্ডলি কেউ রেপার্টরি কি জিনিস। কেউ বলতে চাচ্ছেন না? আচ্ছা, রেপার্টরিটা আসলে এটা ম্যাটেরিয়ামেটিকারই আরেকটা মুড। আপনারা ম্যাটেরিয়ামেটিকে যাচ্ছেন কি, একটা ওষুধে যাচ্ছেন, সেই ওষুধটার মধ্যে মাথা ব্যথা আছে, তো একটা ওষুধের মধ্যে কিন্তু সমস্ত লক্ষণ থাকে না, তাই না? এখন আপনি জানতে চাইলেন যে আমি মাথা ব্যথা কোন কোন ওষুধ আছে, আপনি যদি এটা বের করতে চান আমার মনে হয় বছর খানিকও বের করতে পারবেন না, কারণ তো আপনি একটা ম্যাটেরিয়ামেটিকা দেখলেন, পৃথিবীতে তো আরো ম্যাটেরিয়ামেটিকা আছে। ঠিক আছে, আমি চিন্তা করলাম যে এখন হেনিম্যানের ম্যাটেরিয়ামেটিকা দিব, তাহলে হয়তো 1 বছর লাগবে না, কম সময় লাগবে। সেটি স্পেসিফিক বের করলেন কোন কোন ওষুধের মধ্যে আপনার মাথা ব্যথা আছে। কিন্তু আপনি যদি রেপার্টরি ব্যবহার করেন তাহলে সেটা আপনি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনি সব জেনে ফেলতে পারবেন। 30 সেকেন্ডে জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? আপনার হেড পেইন, পেনের আবার ধরন আছে কি, মাথা ব্যথা, মাথার তালুতে কয়টা ওষুধ লেখা আছে। এইভাবে যেন আপনারা ওষুধগুলো বের করতে পারেন, এর জন্য হেনিম্যান একটা বুদ্ধি বের করলেন। এই রেপার্টরি শব্দটা আগে থেকে পৃথিবীতে ছিল, হেনিম্যান এই হোমিওপ্যাথিতে আনার আগে রেপার্টরি শব্দ ছিল। রেপার্টরি শব্দটাকে কিছুই না, আমাদের ঘরে দেখেন আমরা জিনিসপত্রগুলা এলোমেলো থাকলেও এক এক কিছু জিনিসের কিছু স্থান থাকে, যেমন আমাদের বটিগুলা কিন্তু বাথরুমে থাকে না, বটি রান্নাঘরে থাকে। আবার ইদানিং দেখবেন মরিচ কাটার জন্য কেচি থাকে, মরিচ কাটার কেচি কিন্তু রান্নাঘরে থাকে, কিন্তু চুল কাটার কেচি ড্রেসিং টেবিলে থাকে, তাই না? কাপড় কাটার কেচি থাকে আমাদের যেখানে সেলাই মেশিন থাকে ওখানে। তাহলে এই 3টা কেচিকে 3 জায়গায় রাখলাম তার কাজের ধরন অনুযায়ী। রেপার্টরি হচ্ছে আপনার আর্মিরা যখন যুদ্ধে যায়, তো যুদ্ধে গেলে এক এক ধরনের আর্মিদের এক এক ধরনের অস্ত্র লাগে, এবং যুদ্ধ কৌশলের জন্য অস্ত্রগুলা সাজানো থাকে কিভাবে নিবেন, বা লাইব্রেরিতে বইগুলা বিভিন্ন শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো থাকে যেন আপনি হাত দিলেই পান। তা আমাদের ঘরে কি, আমাদের ঘরে যে কাপড় রাখি, কাপড়গুলো তো রান্নাঘরে রাখি না, এলোমেলো রাখলো কোন একটা নির্দিষ্ট জায়গায় রাখি, মানি ব্যাগটা একটা জায়গায় রাখি, ওই জায়গায় হাত দিলে পাওয়া যায়। এই রেপার্টরি কি করলো, আপনি প্রায় 800, 900, 1000 ওষুধ ঘেটে 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 বার করলেন,
যে মাথার ডান পাশের ব্যথা রোদে গেলে বাড়ে, এই লক্ষণটা বের করব। অনেক কষ্ট করে এটা বের করা, অনেক কষ্টকর। কয়টা ম্যাথমেটিকে পড়বেন, কয়টায় পাবেন, অথচ আপনি যদি রেপার্টরিতে যান, মাথার ডান পাশের ব্যথা রোদে গেলে বাড়ে, আপনি সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। এই চমৎকার জিনিসটা হ্যানিম্যান আবিষ্কার করে দিলেন। এরপরে তার অনুসারীরা এটা করছে। তার মধ্যে ক্যান্ট সবচেয়ে বেশি চমৎকার ভাবে করছে। তো যেই বুকটার মধ্যে এই জিনিসটা রাখা হয় সেটাকে রেপার্টরি, হোমিওপ্যাথিক রেপার্টরি বলে। আমি এখানে বলেছি জিনিসটা গদবাদা, জিনিসটা পড়লে বুঝবেন না, আমি অন্যভাবে জিনিসটা বুঝাই দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করেন, আমি বুঝাই দিব আপনাদেরকে আরো যেভাবে লাগে। তাহলে দেখবেন রেপার্টরি অফ ম্যাটেরিয়া লেখা থাকে কেন? কারণ এটা ম্যাটেরিয়া একটা ওষুধের আন্ডারে কয়টা লক্ষণ আছে সেইটা, আর রেপার্টরিতে থাকে এই লক্ষণের আন্ডারে কয়টা ওষুধ আছে। ওখানে ছিল একটা ওষুধের আন্ডারে কত ধরনের লক্ষণ, আর রেপার্টরিতে হচ্ছে ঠিক এক্সাক্ট একটা লক্ষণের আন্ডারে কতগুলো ওষুধ আছে। জিনিসটা জাস্ট উল্টা, কিন্তু আমাদের কাজের ধরনটা কিভাবে, তাই না? আমরা শুষ্ক কাশি, ভিজা কাশি, ওটার জন্য আলাদা আলাদা ওষুধ পাবো, কিন্তু ম্যাটেরিয়া খুঁজতে গেলে তো এটা জান বেরোয় যাবে যে শুষ্ক কাশির কটা ওষুধ, কিন্তু এখানে আপনি এটা পেয়ে যাবেন। এইটাই হচ্ছে রেপার্টরি। এই সুবিধাটা আমি বলে দিলাম, মেন তো সুবিধাটাই বললাম। ওষুধ নির্বাচনে সহায়তা করে, এর চেয়ে সহায়তা কে করবে, তাই না? যে আপনার কোষ্ঠকাঠিন্য কোথায়, ধাপ করে কোষ্ঠকাঠিন্য চলে যাবেন। কোষ্ঠকাঠিন্য কি কারণে হয়? কোষ্ঠকাঠিন্যের সময় তার পানি পিপাসা থাকে বা থাকে না, অন্য কি থাকে, তার মাথা ব্যথা, কত ধরন আছে। শীতে গেলে বাড়ে, গরমে গেলে বাড়ে, মানসিক অশান্তিতে বাড়ে, ঘুমের সময় বাড়ে, ঘুম থেকে উঠলে বাড়ে, সকালে বাড়ে, এইভাবে অনুযায়ী অনুযায়ী ওষুধ আছে। তাহলে এখানে বাদ বাকি জিনিসগুলো আরো দীর্ঘ আলোচনা করা যায়, আপনারা এখানে সব পাবেন। চমৎকার এক জিনিস। তাহলে লেখকের নাম সহ 5টি রেপার্টরির নাম লেখো। এটা তো আমি বলার কোনো প্রশ্নই আছে না, লেখা আছে, আপনাদের বইও আছে। বুঝতে পারছেন? 5টা রেপার্টরি একদম, যেটা একদম খুব নাম করা রেপার্টরি আমি দিয়েছি। আপনাদের এখানে মিল পাবেন, অনেকটা নাম করা রেপার্টরি তাদের নাম দিয়ে দিয়েছি। রেপার্টরিকরণের পদ্ধতিগুলো কি? তো পদ্ধতিগুলোর মধ্যে আগে থেকে এক ধরনের সিস্টেম ছিল হ্যানিম্যানের সময় থেকে, সেটা হলো ট্রেডিশনাল রেপার্টরি। কিভাবে করতে হয় সেখানে ক্যারেক্টার অনুযায়ী নেয়, নিয়ে কিভাবে সর্টিং করে সেটা। তারপরে ক্যান্ট আসার পরে ক্যান্ট নিজে একটা পদ্ধতি দিলে, সেইটা বর্নিং হোসেন একটা পদ্ধতি দিলেন। তাহলে আমরা ট্রেডিশনাল পেলাম, ক্যান্ট পদ্ধতি পেলাম, বর্নিং হোসেন পদ্ধতি পেলাম, ডিপেন্ড দেওয়া আছে। কমপ্লিট রেপার্টরিকরণ একটা সিস্টেম আছে, রিমেটেড রেপার্টরি, গ্রেডেশন বা গুরুত্বক্রম পদ্ধতি, ক্রস রেপার্টরি, আধুনিক কম্পিউটার রেপার্টেশন। এখন আপনারা বলতে পারেন, স্যার আপনি একটু আগে বলছিলেন যে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দিব। এটা দুটা কাজ করলাম। একটা হচ্ছে আপনি একটা রেপার্টরি সম্বন্ধে টোটাল জানলেন, আপনি পরীক্ষার সময় এতগুলা না লিখলেও চলবে। আপনি এখান থেকে যে 3টা লিখে দেন না, আপনার 3টায় নাম্বার চলে যাবে। কিরকম 3টা? এই ক্যান্ট, ক্লাসিক্যাল, কমপ্লিট, যে কোনো 3টা লিখে দেন, আপনি বিস্তারিত জেনে গেলেন যে কত ভাবে রেপার্টরি করা যায়। আমরা আধুনিক কম্পিউটারের মাধ্যমে, আপনারা জানেন সফটওয়্যার মাধ্যমে আমরা করি, এটা জানেন, কাগজ কলম পদ্ধতি। এটা পড়ার জন্য কার্ড রেপার্টরি, টেবিল চার্ট, এটা আপনারা পড়লে বুঝে যাবেন। আমি এখানে এটা দিলাম আপনাদের জ্ঞানের গভীরতা বিস্তৃতি বৃদ্ধি করার জন্য, এটা পরীক্ষার জন্য না। কিছু তো আপনাদের দিতে হবে, এরকম বিস্তৃত সামনে পাবেন। আর পরীক্ষার জন্য আপনারা বুঝতেই পারতেছেন যে 2 পাতা লেখলে নাম্বার চলে আসবে, বুদ্ধি করে 2 পাতা লিখে দিলেন, 1 পাতা লিখে দিলেন। কারণ এটার মাধ্যমে আপনার টোটাল একটা রেপার্টরি ধারণা চলে আসবে। এই প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু দিয়েছি এতটুকু পড়লে বাদ বাকি যদি আমার আর লেখা নাও পড়েন, রেপার্টরি সংক্রান্ত কোনো আলোচনার কানে আসলে আপনি বুঝে ফেলতে পারবেন ইনশাল্লাহ। রেপার্টিকরণের ধাপগুলো, তো রেপার্টিকরণের ধাপের প্রথমই হচ্ছে আমাদের কেস টেকিং। তাহলে কেস টেকিং আমরা আগে পড়ে এসেছি। তো সেই কেস টেকিংটা আমাদের কি হচ্ছে, কেন কেস টেকিং লাগতেছে? আমি যদি রুগীর লক্ষণটাই না জানি, আমি রেপার্টরিতে কি নিয়ে আগাবো, তাই না? রুগীর মিষ্টি পছন্দ, রুগীর ঝাল পছন্দ না, রুগী পানি বেশি খায়, ওটা রেপার্টরিতে লেখা আছে। তাহলে এই কেস টেকিং এ যদি আপনি লেখাগুলো না নেন, আপনি কি পাবেন? অনেক ক্ষেত্রে মজার ব্যাপার হয়, আপনি যদি রেপার্টরি সম্বন্ধে আপনার ধারণা থাকে, তাহলে আপনি রুগীকে কোশ্চেনও করতে পারবেন। বা রুগী যদি আপনাকে কোনো জিনিস বলে, আপনার ধারণায় চলে আসবে যে এই লক্ষণটা কোথায়। যখন রুগী বলতেছে তার স্টমাকে প্রবলেম, আপনি বুঝতে পারতেছেন রেপার্টরিকে স্টমাক চার্টে চলে যেতে হবে। যখন রুগী বলতেছে হাঁটুতে, আপনি বুঝতেছে এক্সট্রিমিটিসে নিতে গেলে আমি পেয়ে যাব। রুগী যখন বলতেছে এলবো, আপনি বুঝতেছেন হাঁটুর কোন নিতে গেলে আপনি পেয়ে যাবেন। তাইলে আপনার রেপার্টরিটা
একটা থ্রোলি একটু চোখ বুলায় নিতে হয়, আপনার মুখস্থ করতে হবে না, আপনার ভিতরে ধারণা জন্মাবে। ইভেন আপনার মনে হচ্ছে যে এই ওষুধ কোথাও পাবেন না, আপনি মনে মনে কল্পনা করতে পারেন যে রুগী যে লক্ষণটা বললো এই লক্ষণ, মানসিক লক্ষণ হলে আপনি মাইন্ডে গেলে পেয়ে যাচ্ছেন, মাথা ঘুরা বললে ভার্টিকেল পেয়ে যাচ্ছেন। আপনারা কি করবেন, কেন্ট রেপার্টরিটা অবশ্যই প্রথম জীবনে নিবেন, তারপরে সিনথেসিস অথবা কমপ্লিট রেপার্টরি রাখতে পারেন, তারপর তো আপনি কম্পিউটার ব্যবহার করবেনই, কিন্তু মেন জিনিস হচ্ছে কেন্ট রেপার্টরি। এটা যে আয়াত করতে পারেন পৃথিবীর যে কোনো রেপার্টরি আপনার জন্য কোনো ব্যাপার না, আর অনেক রেপার্টরি লাগবেও না। আপনারা আমাদের এখানে আপনার দীর্ঘমেয়াদী কোর্সে যখন শিখবেন তখন এখানে সফটওয়্যার শেখানো হয়, আপনি সফটওয়্যারের মাধ্যমে সব কভার দিতে পারবেন, কিন্তু কেন্ট রেপার্টরিটা আপনারা শিখে নেবেন। তাহলে এখানে বাদ বাকিটা বলা আছে, আপনারা যে আলোচনা করছি বুঝতে পারছেন কিভাবে যে আমরা একটা লক্ষণ নিব, লক্ষণটাকে এইভাবে চ্যাপ্টার ওয়াইজ খুঁজবো, তারপর ওইখান থেকে কিছু নির্বাচন করে আমরা ওষুধ বের করে ফেলতে পারবো, এখানে বলা আছে। বাদ বাকিগুলো সহজে বুঝে ফেলবেন, আর না বুঝলে দেখা যাবে পরীক্ষা তো আরো সময় আছে, আমরা আবার ক্লাস পাবো, ওখানে আলোচনা হবে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে না। তাহলে আমাদের তো মোটামুটি বোধহয় ক্লাস ওভার হয়ে গেছে। স্যার আছে কিনা, স্যারকে, মাহফুজ স্যার যদি থাকে তাহলে স্যার ক্লাস কি আর নিব কিনা? স্যার আপনার এই শীটগুলা কি আমরা পাবো? আশা করি পাবেন, ঠিক আছে, আশা করি পাবেন। একটু দু একটা নোট হতো না, আমি মিলে দিয়ে দিব, আশা করি পাবেন ইনশাল্লাহ। জি জি স্যার। জি আচ্ছা আচ্ছা, এখানে ক্যান্ট রেপার্টরির উৎস, এই আসলে রেপার্টরি তো মূলত হচ্ছে, আপনারা তো অবশ্যই ওষুধ প্রুভিং সম্বন্ধে জানেন। ওষুধ প্রয়োগ করার পর যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলোই মূলত আমাদের ম্যাট্রিমেটিকা যায়, আর সেই ম্যাট্রিমেটিকা থেকে আবার এই রেপার্টরিতে আসছে। তার মানে কি, প্রুভিংসটা হচ্ছে মূল। এই রেপার্টরিতে যে লক্ষণগুলো হবে সেটা হচ্ছে, যদি ওষুধ প্রুভিং না করতে লক্ষণ কোত্থেকে পাবে। অনেক সময় বলতে পারেন তাহলে এখানে লেখলাম কেন, অথবা উনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডাইরেক্ট অনেক ম্যাট্রিমেটিক হয়তো আসে না উনি প্রুভিং এ। আপনি, আমরা অনেকগুলো ম্যাট্রিমেটিকে কেন পড়ি, কারণ সব ম্যাট্রিমেটিকে সব ওষুধের সব লক্ষণ থাকে না, এই জন্য আমরা ম্যাট্রিমেটিকা পড়ি এবং আমাদের মতো আলাদা করি। তাহলে উৎসটাই, ক্যান্ট রেপার্টের উৎসগুলো এখানে বলা হয়েছে যে উনি এই লেখাগুলো কোত্থেকে নিছে, প্রুভিং লক্ষণ থেকে নিছে, ম্যাট্রিমেটিকাতে নিছে, আর হচ্ছে পূর্ববর্তী রেপার্টরি, ওনার আগে আবার অনেকে রেপার্টরি তৈরি করছিলেন, সেই রেপার্টরি থেকে উনি আবার লক্ষণগুলো নিচ্ছেন, এটা নিতেই পারেন। ক্লিনিক্যাল পর্যবেক্ষণ, ক্লিনিক্যাল পর্যবেক্ষণটা বুঝেন। ক্লিনিক্যাল পর্যবেক্ষণগুলো সেরকম একটা জিনিস যেখানে ওষুধ প্রুভিং এর সময় অনেক লক্ষণ পাওয়া যায় না, কিন্তু একটা রোগীকে যখন আপনি ওষুধ প্রয়োগ করছেন দেখলেন যে একটা সিমটম ছিল, আপনি চিন্তা করছেন যে এই সিমটমটা আমি নিলাম না, অনেকগুলো সিমটমের ভিড়ে এই সিমটমটা এই ওষুধটা যায় না, কিন্তু দেখলেন যে ওই রোগটাও সেরে গেছে, তার মানে কি এই ওষুধটা এই রোগটাও সারাইতে পারে। এটা হচ্ছে ক্লিনিক্যাল সিমটম, মানে ওষুধ প্রয়োগের পরে দেখা গেল যে আসলে কাজে আসছে, কিন্তু ম্যাটারিমেটিকে এটা উল্লেখ ছিল যে এই রোগটা সারতে পারে। তো সেটা আবার উনি কি করছে, ওই রেপার্টরিতে অন্তর্ভুক্ত করছে, এটাকে বলছে ক্লিনিক্যাল পর্যবেক্ষণ। শিক্ষার্থীদের নোট ও সহযোগী চিকিৎসকদের তথ্য, ওই জিনিসটা একই। সহযোগী চিকিৎসকরা এরকম ক্লিনিক কোনো কিছু পাইছিল, তারা পাইছিল যে ওষুধ ইয়া করতে যে কোনো প্রুভিং পাইছিল, বিষয়টা ওই একটাই, কিন্তু বইয়ে ছাপানো হয় নাই। তার শিক্ষার্থী বা তার সহযোগী চিকিৎসকরা বলে স্যার এই ওষুধটা তো এই কাজটা করতে পারে, তখন উনি এটা আবার নিচে পরীক্ষা করে ওটাকে লিপিবদ্ধ করছে, ঘুরে ফিরে একই জিনিস, এই প্রুভিং বা ক্লিনিক্যাল। তাহলে একটু গভীরভাবে দেখলেন দেখবেন, যারা একটু গভীরভাবে পড়া বলতে পারে স্যার এই দুটো জিনিস তো একই রকম, হ্যাঁ একই জন্য, আপনি একটু বাড়াইতে হবে। এবং আসলে তো তথ্যগত ভাবে ঘুরে ফিরে পৃথিবীর আমরা তো কোনো পরিবর্তন করি না, ওই তথ্যগুলিকে মডিফাই করতেছি। আমরা যারা সাধারণ ছাত্র, আমরা কি নতুন কোনো কিছু আবিষ্কার করছি? দেখেন আমরা কিছু আবিষ্কার করি, সব ওইটাকে একটু মডিফাই করে আমাদের বুঝার মতো করে লিখতেছি। আপনারা কি করছেন, চালে ভাত হয়, ভাতকে বিরিয়ানি হয়, পোলাও হয়, পায়েস হয়, ওই চাল তো চালই এটার ভিতরে আছে, মডিফিকেশন করতেছি, বিষয়টা এরকম। কিন্তু এখানে আপনাদের চিন্তার জায়গাগুলো খুলতে হবে। আমি অনেক, এগুলো কিন্তু আমার সব গবেষণার জিনিস, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন যে আমাদের গতানুগতিক ন্যায়গুলা আপনার একটু খুব গভীরভাবে পড়লে মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ। আপনার একটু গভীরভাবে পড়লে বইটা সামনে নিয়ে, নোটটা সামনে নিয়ে আপনার চিরজীবনের সাথে, ওটা পাস করার জন্য না শুধুমাত্র, আমাদের এই পড়া কি শুধু পাস করার জন্য, শুধু পাস করার জন্য না, এই জিনিসগুলো আপনার আরো সামনে, আপনার রোগী হোমিওপ্যাথের জ্ঞানী হইতে হয়, ব্রেনী হইতে হয়, উদার হইতে হয়, সৎ হইতে হয়। এক মহান এক কর্মকাণ্ড, হেনিম্যানের জীবনী পড়েন, এক উৎসর্গিত জীবন, এক মহাত্মা। তো লক্ষণ ও রুব্রিকের মধ্যে পার্থক্য, তো লক্ষণ ও রুব্রিকের মধ্যে পার্থক্য মেজরলি কিছুই না। আপনি যেই জিনিসটাকে
হোমিওপ্যাথির ভাষায় ম্যাথমেটিকে লক্ষণ বলতেছেন, এখানে রুব্রিক হিসাবে আসতেছে। তবে রুব্রিকে মেন পার্থক্যটা কি, যেমন ওখানে আপনি একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লিখতেছেন, আর রুব্রিকের জায়গায় এসে বলতেছেন আপনি খুঁজতেছেন হেড, পেন, এক্সটেন্ডিং টু নেক, এরকম এরকম বলতেছেন। এই ক্ষেত্রে পার্থক্য আমি জিনিসটা এখানে বলে দিছি, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, উদাহরণ এই যে হেডেক, হিট, অ্যাগ্রাভেশন। তো এখানে কিন্তু কোনো গ্রামার নাই, এটা যান্ত্রিক প্রক্রিয়া আগে গেছে, এটার সাথে কোনো এম ইজ আর গোয়িং টোয়িং এগুলো কিচ্ছু নাই, আইএনজি টাইএনজি কিচ্ছু নেই, আগে গেছে গ্রামার ছাড়া। কিছু ক্ষেত্রে একদম গ্রামার নাই তা না, আছে, কিন্তু মেজর স্ট্রাকচারটা এরকম দেখেন। কফ, নাইট, অ্যাগ্রাভেশন মানে কি, কাশি, রাত্রেবেলা বৃদ্ধি। মাইন্ড, ফিয়ার, ইজিলি, ভয় পাইলে তার কি করে, ইজিলি সে ভয় পায় আর কি, এটা বোঝানো হয়েছে। আর রোগ লক্ষণে লিখিত গরমে মাথা ব্যথা বাড়ে, তাই না? এখানে বারবার বলতেছি, এখানে যদি আপনার বড় মন হয় আপনারা সংক্ষিপ্ত করতে পারবেন। বৈশিষ্ট্য এখানে দুই একটা দিলে, বা আমি যখন নোট করে দিয়েছি, পয়েন্ট করে দিয়েছি, এরকম দিতে হবে না। আপনারা জানেন, আপনারা পাস করে পড়াশোনা করে আসলে আপনারা জানেন কি সংক্ষিপ্ত করতে হয়। কিন্তু নিজেরা বুঝার জন্য এই যে একটা চার্ট দিয়েছি, এই চারটা অ্যান্সারের মধ্যে না দিলেও চলবে, কিন্তু আপনাদের বুঝার ক্ষেত্রে এটা লাগবে। এটা ঝাইরা মুখস্থ করার দরকার নেই, চোখ বুলান যে কি বলা হয়েছে এখানে, সিমটমে কি বলেছে, রোগীর অভিজ্ঞতা, রেপার্টরিতে সংগঠিত শিরোনাম, রোগী এসে বলতেছে যে আমার এইটা প্রুভিং এর সময়। আর রেপার্টরিতে কি করছে, রেপার্টরিটাকে সাজায় লেখছে যেভাবে, সেই জিনিসটা। রোগীর নিজস্ব ভাষা, স্ট্যান্ডার্ড রেপার্টরি ভাষা। ধরন ব্যক্তিগত বর্ণনামূলক, শ্রেণীবদ্ধ, নির্দিষ্ট। ওখানে শ্রেণীবদ্ধ আপনার ওই কাশি নিয়ে কাশির ভিতরে রাখছে, কাশি অন্য জায়গায় রাখলেও সেটা নিয়ম অনুযায়ী রাখছে। আর ব্যবহার, আমরা এটাকে কেস টেকিং বলি ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে, আর যখন আমরা রুব্রিকে আনি তখন এটা রেপার্টাইজেশন বলি। এই উদাহরণটা চমৎকার দেখেন, ঠান্ডায় কাশি বাড়ে, এটা আমরা ম্যাথমেটিক্যাল লেখা আছে। আর রেপার্টাইজেশন কি লেখা আছে, কফ, কোল্ড, অ্যাগ্রাভেশন। যেটা বললাম আপনারা বুঝে ফেলছেন ইতিমধ্যে, একবারে আপনারা তো শিশু না, অবশ্যই বুঝতে পারছেন। অথবা কোনো কারণে অথবা আপনারা কি করতেছেন, যে ইউজ টু না কথা বলে আপনারা বলে ফেলবেন, এখানে তো ভুল ধরা হবে না। আপনার যেটা আপনি বুঝতে পারেন না, যে স্যার আমি বুঝতে পারি নাই, স্যার আমার মনে হচ্ছে আপনি ভুল বলতেছেন, 100% আমি তো ভুল পড়তেই পারি, আমি তো সব বিষয়ে মাস্টার না, আমি নিজেই তো পড়ি। বললাম না যে আমি আজকে লাখখানেক টাকার বই পাইছি, ওটা কি না পড়ার জন্য পাইছি? আমি আর আপনাদের যে বেশি পড়ি, আমি আরো কম বুঝি আপনাদের চেয়ে। বেশি বুঝলে বইটা আনতাম, আমি আপনাদের অনেক কম বুঝি, যার কারণে এখনো বই পড়ি। তাহলে ক্রস রেপার্টাইজেশনের সুবিধা, এই ক্রস ব্যাপারটা কি জিনিস আপনারা কিন্তু প্রতিদিন এটা ব্যবহার করেন, খেয়াল করেন নাই। ক্রস চেকিং হচ্ছে, আপনারা দেখবেন ফেসবুকে আপনারা একটা নিউজ পান, তো ফেসবুকে নিউজ পাইলে আপনাদের একটা সন্দেহ থাকে, যে অনেক সময় কি করে ভাইরাল করার জন্য মিথ্যা প্রচার করে। তখন কাউরে জিগান, এই ফেসবুকে লেখলো তো অমুক মারা গেছে, এটা কি সত্যি? আমি সাধারণত কি করি, আমি এগুলো ফেসবুক বা সাথে নিউজ কম পড়ি, আমি ফেসবুকে পাইলে প্রচলিত দু একটা পত্রিকা দেখি, মানে আমার ইন্টারেস্ট, আমি নিউজটা আমার মনে হলো, আমি ওই পত্রিকাগুলো দেখে আবার মানুষকে জিজ্ঞাসা করি। এটা সবার স্বভাব, দেখবেন আপনি যতই নিউজ দেখেন আপনি কাউকে জিজ্ঞাসা করেন। এই যে ওই জিনিসটা আরেকজনের সাথে যাচাই করা, এটা হচ্ছে ক্রস রেফারেন্স, মানে তথ্যটা সঠিক আছে কিনা। আপনারা কাপড় কেনার সময় কি করেন, একজন বলে দেয় ভাবি ওই দোকান থেকে কাপড় কেনেন, কাপড়টা ভালো হবে, এটা একটা ক্রস রেফারেন্স, মানে আরেকজনের কাছে জিনিসটা সম্বন্ধে জানা। তাহলে এই রেপার্টরিজেশনের ক্ষেত্রে এটা আসে ক্রস ম্যাচিং। কিছু কিছু লক্ষণ আছে দুইটা জায়গায় পাওয়া যায়, দেখেন কাশির সময় বুকে ব্যথা, তাহলে পাইলেন কি, বুক পাইলেন না, চেস্ট। চেস্ট নামে কিন্তু একটা চ্যাপ্টার আছে, ওই চেস্টের ওই জায়গায় দুই একটা কাশি শব্দ আছে, কিন্তু কাশি হলো কফের ঘরের জিনিস, কফ নামে একটা চ্যাপ্টার আছে, এই দুটোকে মিলানো। আরেকটা কি করতেছেন, 2-3 ধরনের আপনার রেপার্টরি পাওয়া যায়। এখন পূর্ণাঙ্গ রেপার্টরির মধ্যে আছে সিনথেসিস আর কমপ্লিট রেপার্টরি। তাহলে বলতেছেন যে স্যার আপনারা বললেন কেন্ট ব্যবহার করতে, হয় কেন্টটা হচ্ছে মাস্টার, ওইটা পড়লে আপনি কমপ্লিট এবং সিনথেসিস কিভাবে পড়বেন আপনার ধারণা জন্মে যাবে। কিন্তু কেন্ট তো লেখে গেছে 100-150 বছর আগে, এর মধ্যে আরো প্রুভিং হয়েছে না, আরো নতুন নতুন ওষুধ আসছে না, তখন আপনি কি করতেছেন, আপনি কেন্ট দিয়ে সারা জীবন পার করতে পারবেন, কিন্তু চাচ্ছেন যে আমি একটু দেখি, কেন্ট তো বললো এইটা জ্বরের ওষুধ, আমি দেখি একটু সিনথেসিসে কি বলছে, বা এই জ্বরের সাথে এই যে ওষুধগুলা অন্য চ্যাপ্টারে কি বলছে, এটা হচ্ছে ক্রস রেফারেন্স। চাইলে আপনি ম্যাথমেটিক্যাল যায় দেখতে পারেন,
যে আমি দেখি তো এটা তো এখানে হলো ম্যাট্রিমেটিক কি বলছে, এই ক্রস চেকিং এর মাধ্যমে ওই রুব্রিকটাকে সঠিক কিনা জানা, এটা হচ্ছে ক্রস রেফারেন্সের সুবিধা। তাহলে সুবিধা কি, আপনি একদম সিদ্ধান্তে চলে আসলেন যে ওষুধ এটা ঠিক আছে, এটা কোনো ভুল নেই। তাহলে কি ওষুধ নির্বাচনে নির্ভুলতা বৃদ্ধি করে, যেটা তখন বললাম যে কোর্স কি করে সঠিক জায়গায় চলে যায়। গুরুত্বপূর্ণ ওষুধে উপেক্ষিত হওয়ার সম্ভাবনা কমে। আপনারা তো যেটা চিন্তা করতেছেন কিন্তু গুরুত্বপূর্ণ ওষুধ দিকে নিয়ে যাবে। আপনারা আশা করি জিনিসটা বুঝে ফেলছেন, মূল জিনিসটা। বাদ বাকি এই জিনিসগুলো একটু পড়লে, মূল জিনিস বুঝলে আর এগুলা বুঝতে তেমন একটা কষ্ট হয় না। একটু বাড়ায় লিখতে ওই জন্য লেখা, ওই আগের সূত্র। যদি এটা তো আমি কম্পিউটারে লিখছি, এর জন্য দেখা যায় যে অল্প জায়গায় মনে আছে। আমি যদি হাতে লিখে আমার 3 পাতা লাগবে, আমি একটু বড় বড় করে লিখি। আমার একজন এই পরীক্ষা দিতে লাগবে, এক ম্যাডাম আমার চাপছে, এই আপনি যা করেন এই ছোট ছোট করে লিখতেছেন কেন, চাপা চাপা, আপনি তো পাতাই বলবো না, সবাই পেজ নিয়ে বইরা ফেলছে, আমি নিতে পারছি পরে দিলে ম্যাডামের কথা তো ঠিকই। তখন আমি কি করলাম, একটু ফাঁক ফাঁক করে মানে এক পাতায় 12 লাইন করে লিখলাম, আগে এক পাতায় 22 লাইন লিখতাম। বলতেছে আপনি কাটবে এগুলো গুছি গুছি করে লিখতেছেন কেন। তা আমার এটা লেখলে হয়তো বা 5-6 পাতা চলে আসবে, আপনারা 2 পাতা অনুসারে নাম্বার চলে আসে। এটা মূল পড়ার জন্য পড়বেন, এখানে আপনারা আপনাদের মতো একটা নোট তৈরি করে নেবেন, ঠিক আছে? কারণ আমার তো জিনিসটা বুঝতে হবে, আমি তো আপনাদের সবসময় পাবো না, আমার তো একটা দায়িত্ব আছে আপনাদেরকে দেওয়ার। আমি মূল জিনিসটা বোঝানোর জন্য এটা করেছি, এটা রাগ করবেন না যে স্যার বললো ছোট আবার দি বড়। 2টা ফর্মুলা রেখেছি, আপনাদের বারবার বলে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন, কিন্তু মূল যেন জিনিসটা পান। আমার যে দায়িত্বটা, আমি দায়িত্বটা শেষ করছি এখানে। তাহলে রেপার্টরি অফ দা হোমিওপ্যাথিক ম্যাট্রিমেটিকার গঠন, এটা কিছুই না, এটা কেন্ট রেপার্টরি। কেন্ট রেপার্টরির নামটা এরকম। কেন্ট রেপার্টরির নাম হচ্ছে রেপার্টরি অফ দা হোমিওপ্যাথিক ম্যাট্রিমেটিকা, ঠিক আছে? তাহলে এটা যে এই প্রথমে বললাম যেটি ক্যান্টের রেপার্টরিকে সবচেয়ে ব্যবহৃত প্রভাবশালী রেপার্টরি। বাদ বাকি জিনিসটা লাগবে না, অনেক আলোচনায় আসছে। তার মধ্যে কি গঠনের মধ্যে মেজর প্রথমে থাকে মাইন্ড, আর শেষে আছে সাধারণ। আপনারা বলতে পারেন স্যার এখানে তো 37টা চ্যাপ্টার আছে, আপনি তো 37টা চ্যাপ্টার দিইনি। 37টা চ্যাপ্টার চলে আসছে কিভাবে জানেন, মাইন্ড দিয়া এটাকে পুরো ভাগ করা হয়েছে। আর থাকে দৈহিকের মধ্যে আছে শেষে জেনারেলিটিস। আর ওই যে স্বতন্ত্র অঙ্গগুলা কি, স্বতন্ত্র অঙ্গগুলা হেড, আই, ইয়ার্স, নোজ, ফেস, মাউথ, চিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, সব লেখি নাই, ওইভাবে আপনি পারবেন। বুঝা গেছে? তাহলে 3টা স্বতন্ত্র ভাগ, এই জেনারেলিটিসের মধ্যে একটা ভাগ, মাইন্ড একটা ভাগ, আর এই যে স্বতন্ত্র অঙ্গগুলা একটা ভাগ। আর ওইভাবে 37টা লিখতে পারেন, বাট ওইটা মেন জিনিসটা আসবে না, এখানে মেন জিনিস চলে আসছে। তারপরে কিভাবে এটাকে সাজানো হয়েছে, রুব্রিকের মাধ্যমে। রুব্রিক গুলো কত ধরনের আছে, রুব্রিক গুলো এই স্ট্রাকচারে সাজানো হয়েছে। তারপরে এই রুব্রিক গুলো কি আছে, মেইন রুব্রিক আর সাব রুব্রিক আর সাব রুব্রিক, তারও সাবের সাব আছে। তারপরে ওষুধগুলা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডে সাজানো হয়েছে। ফরম্যাটিং, এইভাবে কিভাবে লক্ষণগুলো থাকে, জেনারেলি পিকুলার, এটা বলেছে। আপনারা দেখলে এটা যদি আয়ত্ত করতে পারেন, আপনারা খেয়াল করতে পারেন এখানে কি দিয়েছি, আপনি পৃথিবীর যে কোনো রেপার্টরি পড়তে পারবেন। আর যদি মুখস্থ করেন পরীক্ষায় ভালো নাম্বার পাবেন, কিন্তু জীবনে কিছু বুঝতে পারবেন না। এখানে একটা রেপার্টরির পুরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি দেওয়া হয়েছে। একটা রেপার্টরির পূর্ণাঙ্গ অ্যানাটমি এখানে চলে আসছে, যে একটা রেপার্টরি কিরকম হইতে পারে। একটু মনোযোগ দিয়ে পড়বেন, মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ করলেই একটা ভয় চলে আসবে আমার পরীক্ষা। আপনি কেউ পরীক্ষা নিচ্ছে না, আপনি ঠান্ডা মাথায় অমিতাভের সিনেমা দেখার মতো এটা পড়বেন, বা যেই নায়ক নায়িকার পছন্দ হয় ওদের কথা মনে করে ওগুলো পড়বেন, যে আমি একটা সিনেমা দেখতেছি। মনের ভিতরে এডুকেশনের প্রতি ভালোবাসা আনবেন। মুখস্থ আপনাকে ধ্বংস করে দিবে, দেখবেন আয়ত্তে চলে আসছে কি বলছি। প্রথমে কি, যে কোনো রেপার্টরির প্রথম অংশ হচ্ছে মাইন্ড। জেনারেলিটি হচ্ছে, জেনারেলিটি কি, রোগটা তাপে সংবেদনশীল। এখানে কোনো অঙ্গটঙ্গ কিচ্ছু না। এই তাপ কি, শীতে তার রোগ বাড়ে, নাহলে গরমে বাড়ে। খাদ্যে অনিচ্ছা, ইচ্ছা। এই লোকটার মিষ্টি খেতে ভাল লাগে, ঝাল খেতে ভাল লাগে না, কফি খেতে ভাল লাগে, মাঠা খেতে ভাল লাগে না। এটা হচ্ছে জেনারেলিটিস। হ্রাস বৃদ্ধি, জ্বর, দুর্বলতা, এটা জেনারেলিটিস। পেয়ে গেলেন, এখন এই অঙ্গ গেলেন। তাহলে আপনার মেন জিনিস পেয়ে গেলেন। আমি আর আজকে আগাতে যাচ্ছি না, আমি পারতেছি না, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারা কেউ কিছু বললে বলতে পারেন, আমি শেষ করে দেবো ক্লাসটা। স্যার নেক্সট কবে নিবেন ক্লাস? নেক্সট আমার স্যারকে বলা ছিল আজকে এটা শেষ ক্লাস, তো আপনার স্যারকে বলতে পারেন, বা স্যার যেটা ডিসিশন নয় আর কি। আসলে কি, আমার একটা উদ্দেশ্য ছিল কি, এইভাবে আপনাদের কোয়েশ্চেন দেওয়া যাবে, জিনিসটা আমি এইভাবে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম আপনাদের ভিতরে জড়তা কাটায় আনতে।
আপনারা যদি আমার সাথে কথা বলতেন না, আপনার জি প্রবলেম গুলো বলতেন না, আপনারা চমৎকার জিনিস পাইতেন। দেখতেন আপনাদের যে ভয়টা, সেই ভয়টা দূর হয়ে যেত। আপনাদের কাছে এইসব জিনিস বের করার শক্তিটা বেরিয়ে আসতো। এরকম স্যার, নোট ওই যে আমাদের পরীক্ষার ভয়ে একটা চুপচাপ আছি আর কি, যে কিভাবে কি করবো এটাই আর কি। জি জি জি, আপনারা যে যে জিনিসটা করতেছেন এটা একটা ভুল করতেছেন। জি পরীক্ষা দিবেন সেটা একটা ভিন্ন জিনিস। জি পরীক্ষা দেওয়া খুব সহজ জিনিস। বইয়ের আগে ওই যে আমাদের পরীক্ষাতে চটি বই পড়া পাস হয়ে যায়, ওটার জন্য কষ্ট করতে হয় না। আপনার হোমিওপ্যাথিকে জানবেন, আমি সেটা চাচ্ছিলাম। এখানে আসছেন, আমি তো নোট দিলেই চলতো, আপনাদের সাথে আমার এখানে ক্লাসে না বসলেও চলতো, নোট দিয়ে দিতাম, পড়তেন। আমি আজকে যে আলোচনাটা করলাম, এটা কি নোটের ভিতরে আমি বলছি? না আপনি স্যার, বল। ইনশাল্লাহ স্যার আপনার ক্লাস আমরা আশা করি আরো করবো ইনশাল্লাহ, জি জি আপনি জি জি যদি করান। জি জি, স্যার। আমি আমি আগ্রহী। আমি পড়ালে তো আমার লস নাই, জি তাই না? স্যার। আপনি আপনি যদি আমার পড়ার মাধ্যমে মানুষ সেবা করতে পারেন, সে লোকটা ভালো হয়, তাহলে কি আমার জন্য ক্ষতি বলেন? স্যার আপনার পরিচয়টা তো দিলেন না স্যার, নাকি দিচ্ছেন আচ্ছা আমি আচ্ছা, মিস করছি? জি জি, আমি হচ্ছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি হোমি রেজিস্ট্রের যে বছর মেয়াদী যে কোর্সটা করানো, আমি সেটা পঞ্চম ব্যাচের ছাত্র। এখন আপনাদের অনেকদিন ধরে শিক্ষকতা করতেছে এখানে। আপনাদের কম্পিউটার এই দীর্ঘমেয়াদী ক্লাসের সাথে একটা কম্পিউটার কোর্স করানো, ওই কোর্সটা আমি করাই। আবার ওনাদের রিসার্চ টিম আছে হোমিও ডাইজেস্টে, সেই রিসার্চ ডাইজেস্টে আমি একজন অ্যাসোসিয়েট রিসার্চার এবং ওখানে এক্সামিনার। মানে এই হোমিওপ্যাথির সাথে আমি এখানে এইভাবে জড়িত। এখানে আসাতে আমি জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। জি স্যার, ধন্যবাদ স্যার, আমরাও আসবো ইনশাল্লাহ। জি জি জি, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের পরীক্ষাটা দিয়ে নেই, ইনশাল্লাহ তখন আমরা আবার মানে ফিজিক্যাল ক্লাস করতে চাই স্যার। জি 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 ধন্যবাদ স্যার। জি জি, ঠিক আছে ম্যাডাম, জি। তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি, আশা করি দেখা হবে। জি, আসসালামু আলাইকুম।